স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আজ শেষ দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। পথে পথে মানুষের ভিড় চোখে পড়ার মতো। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষের। শেষ দিনের ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ফেরিঘাটের খবর। শিমুলিয়া ও পাটুরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল ও শফিকুল ইসলাম শামীম। শুরুতে যাচ্ছি শিমুলিয়ায়। শাকিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ঘাটে যাত্রীচাপ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন সরজমিন থেকে। আকাশ, গত কয়েকদিনের তুলনায় অর্থাৎ গত কয়েকদিন যে পরিমাণ মানুষ বাড়ির পথে রওনা হয়েছে, আজকেও কিন্তু সেরকম চাপ না থাকলেও প্রচুর মানুষ কিন্তু চোখে পড়ার মতো মানুষ আজ বাড়ির পথে রওনা হয়েছে। আপনি হয়তো ছবিতেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতর পরিবারের স্বজনদের সঙ্গে উদযাপন করার জন্য তারা রওনা হয়েছেন। এবং আজকে 17টি ফেরি চলাচল করছে এবং 17টি ফেরি, প্রত্যেকটি ফেরিতে কিন্তু তিল ধারণের ঠাঁই থাকছে না। অর্থাৎ পণ্যবাহী যানবাহনের সঙ্গে প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের আসার পথে যে পরিমাণ কষ্ট হয়েছিল এবং তারা যে আশঙ্কা করেছিলেন এই ফেরি চলাচলকে কেন্দ্র করে, সেই রকম আশঙ্কা তাদের খুব একটা বাস্তবতা দেখেননি। তবে আসার সময় তাদের প্রচুর কষ্ট হয়েছে, ভোগান্তি হয়েছে। বলছেন যে বারবার সিএনজি ভেঙে ভেঙে করে তাদেরকে এই ফেরিঘাট পর্যন্ত আসতে হয়েছে। কিন্তু ফেরিঘাট আসার পরপরই পাটুরিয়া এই শিমুলিয়া আসার পরেই তাদের কিন্তু সেই ধরনের ভোগান্তিতে পড়তে হয় না। অর্থাৎ যেহেতু ফেরি চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে, ফলে সহজেই মানুষ ফেরিতে উঠতে পারছেন এবং বাংলাবাজার যে ফেরিঘাট সেখানে যেতে পারছেন। এবং আমরা সকাল থেকে এই 17টি ফেরির দিকে নজর রাখছিলাম এবং প্রত্যেকটি ফেরিতেই যদি বলি 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করছেন। এবং বলা হচ্ছে গত কয়েকদিনের তুলনায়, অর্থাৎ গত বছরের তুলনায় এবছর কিন্তু যানবাহনের সংখ্যাও কিন্তু বেড়েছে। অর্থাৎ বলছে প্রায় 10% যানবাহন বেড়েছে। স্বাভাবিক সময় বাসের সংখ্যা যেটা ছিল সেই তুলনায় এবার কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি বেড়েছে। বাসে বন্ধ থাকলেও কিন্তু এখন ব্যক্তিগত গাড়ি, সেই সঙ্গে মোটরসাইকেল হওয়ার কারণে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু বাসের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ যাত্রীর সংখ্যা কিন্তু কমেনি, বরং যাত্রীর সংখ্যা বেড়েছে, যানবাহনের সংখ্যাও বেড়েছে। শুধুমাত্র দূরপাল্লার যে বাসের দেখা নেই। সাধারণ মানুষ বলছেন যে এই দূরপাল্লার বাস না চলার কারণে তাদের একদিকে অর্থের অনেক বড় ক্ষতি হচ্ছে, 2 নম্বর তারা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ আপনি জানেন গত 3 দিন ধরে এই ফেরিঘাটে ফেরি বন্ধ নিয়ে যে ধরনের ভোগান্তি হয়েছে, তাতে করে আসলে অনেক বড় ধরনের সংকট দেখা দিয়েছিল এই ফেরিঘাটে। গতকাল থেকে মূলত ফেরি চলাচল স্বাভাবিকভাবে হওয়ার পর থেকে যারা যাচ্ছেন তারা খুব নির্বিঘ্নে যেতে পারছেন। তবে যেহেতু এই ফেরিঘাট ঢাকা থেকে আসতে কয়েক ধাপে আসতে হয়, ফলে সেই যাতায়াতের যে যাত্রার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখন রয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা এখানে এবার বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে ফেরিঘাটের চারপাশে আসলে অবস্থান নিয়েছেন তাদের সদস্যরা। এবং এখানে সদস্যরা বলছেন যে ফেরিঘাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। আপনি জানেন বাংলাবাজারে যে ফেরিঘাটে সেখানে গতকাল একটা ঘটনা ঘটেছিল, কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন। আর সেই ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই কারণে শিমুলিয়া এবং বাংলাবাজার 2 জায়গায় কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডের বিশাল সংখ্যক সদস্যরা দুপাশে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি ফেরির আশপাশে তারা যাচ্ছেন এবং মানুষ যেন কোনোভাবে বিশৃঙ্খলভাবে না নামতে পারেন এবং তারা সুশৃঙ্খলভাবে নামেন, এবং সেই বিষয়ে তারা নজরদারি করছেন। আমরা একটু পাটুরিয়া ঘাটের তথ্য জানতে চাই। পাটুরিয়া ঘাটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা শামীমের কাছে জানতে চাই পাটুরিয়া ঘাটে মানুষের চাপ কেমন, যানবাহনের চাপ কেমন, সেখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তার চোখে পড়েছে কিনা। শামীম। ধন্যবাদ শাকিল। আপনি যেমনটি জানাচ্ছেন, ঘরমুখী হচ্ছে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ। গত কয়েকদিন যাবৎ কিন্তু পাটুরিয়া ঘাটের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, যাত্রীদেরও কিন্তু চাপ হয়েছিল। তবে আজ সকাল থেকে কিন্তু একটি স্বস্তির সাথেই কিন্তু যাত্রীরা ঘরমুখী হচ্ছে। ফেরিতেও কিন্তু হালকা হালকাভাবে যাচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে আমাদের সামনে কিন্তু একটি ফেরি এখন পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফেরিতে কিন্তু প্রায় 50 মিনিট যাবৎ যাত্রীর অপেক্ষায় থেকে তারা কিন্তু যাত্রী সংগ্রহ করেছেন। নিয়েই কিন্তু তারা 50 মিনিট থেকে 1 ঘন্টা যাবত অপেক্ষা করে কিন্তু তারা ঢাকা থেকে যারা ঘরমুখী আসছে তাদের নিয়ে কিন্তু দৌলতদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছে। তো
আরও কিন্তু পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু 6টি ফেরি অপেক্ষা আছে যাত্রীদের। আমরা একটি বিষয় বলতে পারি কিন্তু যে ঢাকা থেকে ঘরমুখী যাত্রীদের কিন্তু যারা আসছে তারা কিন্তু এখন স্বস্তির সাথেই ঘরে ফেরি পার হতে পারছে। তবে দৌলতদিয়া ঘাট থেকে অনেক যাত্রী কিন্তু অভিযোগ করেছে দৌলতদিয়া ঘাট থেকে গণপরিবহন সংকট থাকার কারণে কিন্তু তারা একটু দুর্ভোগ পোহাচ্ছে। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যে অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু রাস্তায় সেই উল্লেখযোগ্য যানজট না থাকার কারণে এবং ছোট ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকার কারণে তারা কিন্তু ঢাকায় থেকে গাবতলী থেকে দৌলতদিয়া পাটুরিয়া পর্যন্ত স্বস্তির সাথেই এসেছে। এখন আমি আপনাকে একটু দেখাচ্ছি যারা হালকা হালকা যাত্রী কিন্তু ফেরির উদ্দেশ্যে ফেরিঘাটের উদ্দেশ্যে আসছে। আমরা পাটুরিয়া ঘাটে কিন্তু এই মুহূর্তে 6টি ফেরি আছে, তারা কিন্তু স্বস্তির সাথে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমি এই ছিল পাটুরিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি গাবতলী সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, ধন্যবাদ শামিন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন দৌলতদিয়া ঘাট থেকে এই মুহূর্তে রয়েছে আমি গাবতলীতে। গাবতলী যেহেতু রাজধানীর প্রবেশ মুখ এবং সেই প্রবেশ মুখ থেকে রাজধানী থেকে বের হওয়া যেসব মানুষ এবং ঘরে ফেরা মানুষ তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে, আজও শুরু করেছে এবং রাত পোহালে ঈদ, সেই ঈদকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে বাড়িতে যাচ্ছে। এবং দেখছেন যে এইখান থেকে যেসব সিটিং সার্ভিস যেগুলি রয়েছে সেই যাত্রীবাহী যে বাস সেগুলো কিন্তু এখান থেকেই তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এইখান থেকেই কিন্তু এরপরেই কিন্তু যাত্রীরা পায়ে হেঁটে এবং যে জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা পায়ে হেঁটে আমিনবাজার গিয়ে আমিনবাজার থেকে তারা কিন্তু সেখান থেকে আবার তারা বাসে বা সেখানে কিন্তু দূরপাল্লা বাস বন্ধ এবং দূরপাল্লা পরিবহন বন্ধ। সেখানে কিন্তু যে ঢাকা জেলার যেসব বাসগুলি আছে সেই বাসে তারা কেউ কেউ নবীনগর যাচ্ছে, কেউ আবার চন্দ্রাতে যাচ্ছে এবং চন্দ্রাতে গিয়েই আসলে ওখান থেকে শেষ। তারপরে আবার ভেঙে যেসব উত্তরবঙ্গে যেসব 25টি জেলার লোকজন সেখান থেকে কিন্তু যাতায়াত করছে, কেউ বাইপেলে যাচ্ছে। এছাড়াও কিন্তু নবীনগর থেকে 21টি জেলার লোকজন যেমন আরিচা হয়ে তারা বিভিন্ন জেলায় কিন্তু আসলে তারা যাতায়াত করছে। এছাড়া এখানকার যেসব মানুষগুলি এখন কিন্তু যে তারা কিন্তু ঘরে আসলে ফিরতে শুরু করেছে এবং সেখানে পণ্যবাহী ট্রাক আসলে ট্রাকে করেও কিন্তু আসলে কেউ যাচ্ছে এবং সেইখান থেকে কিন্তু যাওয়ার ফলে আসলে যেখানে যে মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির কারণে কিন্তু এক প্রকার আসলে মানুষের আসলে চরম কষ্টের শিকার হচ্ছে এবং ভোগান্তি নিয়েই আসলে বাড়িতে ফিরছে। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। আমার সহকর্মী রয়েছে সাইনবোর্ডে, জিকুর কাছে যাচ্ছি। জিকু, নাজমুল, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানালেন যে আপনার ওখানে যেমন মানুষের ভিড় রয়েছে বাসার নারীর টানে যারা বাড়ি ফিরছে ঈদের এই শেষ মুহূর্তে, ঠিক তেমনই এই সাইনবোর্ড এলাকাতেও কিন্তু মানুষের ভিড় রয়েছে এবং যে যার মতন করে পারছে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এবং এখানে আমি আর একটু বলতে চাই যে এখানে হলো দূরপাল্লার যে সমস্ত বাস, সব বাসই কিন্তু এখান থেকে চলছে। যদিও ঢাকার ভেতরে যাত্রাবাড়ি থেকে কোনো বাস না ছাড়লেও ঠিক এই জায়গা থেকে কিন্তু দূরপাল্লার যে সমস্ত গাড়িগুলো রয়েছে সব গাড়ি কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং মানুষ এখানে এসে ভিড় করছেন। যাদের সাথে আমরা কথা বলছি, গতকালকে যারা ছুটি পাননি বা কোনো মাধ্যমে যেতে পারেননি তারা কিন্তু আজকে নিজ বাসার যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার হলো চেষ্টা করছেন। এখানে আমরা আরও দেখছি যে ছোট ছোট পিকআপ ভ্যান যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু হলো এই ধরনের ভাড়াগুলো খাটছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে তারা কাজ করছে। কিন্তু এই জায়গাতে আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে তেমন কোনো তৎপরতা এই সমস্ত বিষয়ে রোখার জন্য আমরা কিন্তু দেখিনি। মানে যে যার মতন পারছে পুরো আর কি গতকাল থেকে আজ পর্যন্ত পুরো
রাজপথেই কিন্তু আমরা দেখেছি এই বাস পরিবহনের যে যার মতন পাচ্ছে ইচ্ছে মতন বিশৃঙ্খলা তৈরি করে হলো নিজেদের মতন যাত্রী পরিবহন করছে, এবং ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু অতিরিক্ত ভাড়া কিন্তু সব সময় তাদেরকে গুনতে হচ্ছে। তো গাজীপুরের চন্দ্রায় আমার আরেক সহকর্মী আতিক রয়েছেন, চলে যাব তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আতিক। ধন্যবাদ জিকু। চন্দ্রা গাজীপুর এলাকার কিন্তু চিত্র একদমই ভিন্ন, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু আমরা এই অঞ্চলে যারা উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন তারা কিন্তু দূরপাল্লার গণপরিবহন দিয়েই কিন্তু তারা যাতায়াত করছেন, এবং বঙ্গবন্ধু সেতু দিয়েও কিন্তু অনেক যে অর্থাৎ পশ্চিম পাড়েও কিন্তু তারা এই যানবাহনগুলো চলছেন। তো এই অঞ্চল থেকে আসলে অনেকটাই যারা গার্মেন্টস কর্মী রয়েছেন ইতিমধ্যেই কিন্তু তারা বেশ কিছু চলে নারীর টানে বাড়িতে তারা ঈদ করার জন্য স্বজনদের সাথে ঈদ করার জন্য ইতিমধ্যে চলে গিয়েছেন। তো এখন আসলে শেষ মুহূর্ত, অর্থাৎ ঈদের আজকের শেষ যাত্রা। তো আপনি লক্ষ্য করে থাকবেন এই প্রচুর পরিমাণের কিন্তু গণপরিবহন আমরা লক্ষ্য করছি, এবং এই গণপরিবহন কিন্তু গতকাল থেকেই ব্যাপকভাবে চলছে। আমরা একটু চালকের সাথে কথা বলবো। ভাই, এটা কোথায় যাবেন আপনারা? আমরা যাব গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর। গণপরিবহন তো বন্ধ, তারপরও আপনারা চালাচ্ছি, এখন অনুমতি দিচ্ছে হিসাবে চালাচ্ছি আর কি, নাহলে তো আর চালাচ্ছি না। অনুমতি দিছে তার জন্যই চালাচ্ছি। আসলে শুনছেন যে তারা আসলে এখনো গণপরিবহন এই অবস্থাতে চলছে। তো ঢাকার ভিতরে গণপরিবহন না থাকলেও এই চন্দ্রা এলাকার কিন্তু প্রচুর পরিমাণের গণপরিবহন চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চন্দ্রা গাজীপুর থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ। ধন্যবাদ। দর্শক, ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর স্থানীয় গত বছর মসজিদগুলোতে ঈদ জামাতের অনুমতি না দিলেও এবার মসজিদগুলোতে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কার কাবা শরীফ এবং পবিত্র মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এই দুটি পবিত্রতম স্থানে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আলো জ্বালানো হয়। এদিকে সৌদি আরবের সঙ্গে মিলে আজ দেশে বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা থাকায় খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। পাড়া মহল্লায় নিজ নিজ তত্ত্বাবধানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি দিনাজপুরের চিত্র। বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায়ে জড়ো হন মুসল্লিরা। দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাতে নারী সহ 2 শতাধিক মুসল্লি অংশ নেন। সৌদি আরবের ঈদের সঙ্গে মিল রেখে জেলায় অন্তত 1,500 পরিবার আজ ঈদ পালন করেন। দিনাজপুর সদর, চিরির বন্দর, বিরল, কাহারোল ও বিরামপুরে উৎসব উদযাপিত হয়। চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব ও ফরিদগঞ্জে ঈদ উদযাপিত হয় বৃহস্পতিবার সকালে। হাজীগঞ্জের সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে অন্তত 200 মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন উপজেলার 40টি গ্রামে এই নামাজ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জের খানকায়ে মাদানিয়া, কাশিমিয়া মাদ্রাসায় এবং দক্ষিণ পূর্ব নোয়াগাঁও মসজিদে ঈদের জামাত হয় সকাল 7টায়। একইভাবে রামগঞ্জের আরও 6টি গ্রাম সহ সদর ও রায়পুরের মোট 11টি গ্রামে ঈদ উদযাপন করা হয়। ঈদের জামাতগুলোয় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হয় বৃহস্পতিবার। উপজেলা সদরের কটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন 60 জন মুসল্লি। শেরপুরের 7টি গ্রামে একদিন আগেই উদযাপিত হয়েছে ঈদ। এর মধ্যে সদর উপজেলায় 2টি, নালিতাবাড়িতে 2টি, নকলায় 2টি এবং ঝিনাইগাতিতে 1টি গ্রাম রয়েছে। সকাল 7টা থেকে 10টার মধ্যে গ্রামগুলোয় নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদের আনন্দ নেই বিধ্বস্ত গাজায়। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র, রকেট আর বিমান হামলায় রক্তস্রোত বয়ে যাচ্ছে ফিলিস্তিনে। এর জবাবে হামাস পাল্টা রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
হামলা শুরুর পর এ পর্যন্ত 65 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 3 শতাধিক। এমন অবস্থায় সেখানে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। তবে চলমান উত্তেজনার অবসান চেয়েছে বিশ্ব নেতারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বুধবারেও গাজার উপর বৃষ্টির মতো শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। একদিকে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর ভয়াবহ তাণ্ডব, অন্যদিকে হামাসের পাল্টা প্রতিরোধকে ঘিরে পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের ভাষ্যমতে গেল 38 ঘন্টায় 1000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছে। এদিকে গাজা থেকে ইসরায়েলের ছোড়া রকেট হামলায় শিশুসহ অন্তত 6 জন ইসরায়েলি নিহত হয়েছে। মুসলিম বিশ্বে যখন পবিত্র ঈদের আনন্দ, তখন ফিলিস্তিনিরা উপহার পাচ্ছেন স্বজনের লাশ। বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারী, পুত্র সন্তানকে হারিয়ে সেই লাশকে সামনে নিয়ে তাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের বাতাস। হায় আমার কপাল, তারা আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমার পুত্রবধূ 5 মাসের অন্তঃসত্ত্বা, এতটুকু সময় আমাদের দেয়নি। হামাস বলছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারা প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘর্ষের জন্য হামাসকে দায়ী করে ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কথা জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। বিক্ষোভ হয়েছে তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, আর ফিলিস্তিনের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ওআইসি। এদিকে ইতালি, জার্মানি, রাশিয়া, চীন সহ বিশ্ব নেতারা চলমান উত্তেজনার অবসান চেয়েছে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদ নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ বাজারের খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, আজ বাদে কাল ঈদ, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষ কতটা ব্যস্ত, কি দেখছেন আজকের বাজারের চিত্র জানাবেন। আকাশ, এই মুহূর্তে রয়েছে আমি নিউ মার্কেট এলাকায়, এবং আপনি জানেন যে একটু আগে নতুন বাজার থেকে ঈদ বাজারের খবর আপনাকে জানাচ্ছিলাম। নিউ মার্কেটের যে পরিস্থিতি রয়েছে, আপনি জানেন যে রাজধানীর সবচেয়ে বড় যদি মার্কেট বলি জনসাধারণের জন্য নিউ মার্কেট গার্সিয়া এবং চাঁদনী চকের এলাকায়, যেহেতু ঘরমুখী এখন ঢাকার মানুষজন, সুতরাং ঢাকায় যারা অবস্থান করবেন, কালকে যারা ঈদ পালন করবেন, তাদেরই কিছু সংখ্যক কিন্তু এসেছেন এই নিউ মার্কেটে। এবং যেহেতু দুপুর গড়াতে এখন দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা জমজমাট পরিস্থিতি এখানে রয়েছে। তবে পোশাক আশাকের চাই থেকে এখন এক্সট্রা অ্যাক্সেসরিজই কিন্তু কিনতে বেশি ব্যস্ত সাধারণ ক্রেতারা। এবং এখানে আপনি জানেন যে একদম উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল ক্রেতারাই ভিড় করেন, এবং খুব সাধ্যের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় দেখে চারিদিকে ঘুরে কিন্তু কিনতে পারেন ক্রেতারা। এবং শেষ মুহূর্তে যদি বলি যে কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারিজ এবং অন্যান্য যে এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ জুতো, স্যান্ডেল এবং টুকটাক জিনিসপত্র ঘরের, এগুলো কিনে কেনাকাটা করতেই কিন্তু খুব ব্যস্ত রয়েছে ক্রেতারা। এবং দোকানিরা যারা বলছেন যে যেহেতু ঢাকায় ইতোমধ্যে ছাড়তে শুরু করেছে, এবং আজকে যেহেতু চাঁদ রাত, কাজ বাদে কালকে ঈদ, সুতরাং যারা আছেন তাদের কাছে আসলে কিনিবিকি কিন্তু খুব হচ্ছে। এবং আরেকটু যদি বলতে চাই যে তারা বলছেন যে একেবারে সকাল থেকে যে পরিমাণ ক্রেতা শূন্য ছিল এই নিউ মার্কেট, এখন কিন্তু মোটামুটি জমে উঠেছে, এবং বিকেল গড়াতে এই ব্যস্ততা কিন্তু বেড়ে যাবে। এবং আরেকটু বলি যে একদম আজকে কিন্তু রাত 11টা-12টা পর্যন্ত এই ফুটপাত এলাকা থেকে শুরু করে আলাদা যে হকার্সগুলো রয়েছে সেখানে কিন্তু কিনিবিকি চলবে। তো ঈদ বাজারের এই নিউ মার্কেট থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। আকাশ, সুকন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আমির। গত বছর ঈদে করোনার জন্য পুরোপুরি লকডাউন থাকা সারা পৃথিবীর মতো যুক্তরাজ্য ঈদের আনন্দ ছিল ঘরবন্দি। এবছর ঈদের ঠিক আগে যুক্তরাজ্যের পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়েছে, তাই চাঁদ রাত ঘিরে লন্ডনে যে আয়োজন হয় সেটা 1 বছর বিরতি দিয়ে আবারও জমে উঠেছে। বিস্তারিত আসম মাসুমের তথ্যচিত্র রিপোর্টে।
লন্ডনে চাঁদ রাতে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট গ্রিন স্ট্রিটের মেহেদি রাত। লন্ডনের ইনফোর্ড লেনেও এর আয়োজন হয়। মূলত প্রতি বছর ঈদকে ঘিরে এই আয়োজনটি বসে। এখানে হাতে মেহেদি পরার জন্য প্রচুর বাংলাদেশি উপস্থিত হন। আমরা সব সময় আসি, প্রত্যেকবার ঈদে আমরা খুব মজা করি এবং এখানে মেহেদি দেই, বাট আমি এখনো দেইনি, দিব অপেক্ষায় আছি। মেহেদি পরানোর আকর্ষণ ছাড়াও মুখরোচক খাবারের দোকান বসে। বিভিন্ন দেশীয় ফুড যেমন চানাচুর, মাখা, দেন বিভিন্ন টাইপের আচার, এগুলো এখানে পাওয়া যায়। এই চাঁদ রাতে এখানে প্রচুর কেনাকাটা হয়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত থাকেন সবাই। চাঁদ রাত এনজয় করতেছি। বাংলাদেশি কালেকশন যারা বিশেষ করে পছন্দ করেন তারা সবাই এসে আমাদের দেশিগুলিকে দেখা করে যাচ্ছেন, খুব ভালো লাগতেছে। দেশে পরিবার পরিজন রেখে প্রবাসে যারা ঈদ করেন তাদের জন্য এই চাঁদ রাতের আয়োজন কিছুটা হলেও ঈদের আনন্দ এনে দেয়। আমরা এই রাতটাতে ফিল করি যে আমরা ঈদ করতেছি। কালকে তো ডেফিনেটলি আমরা খাওয়া দাওয়া করবো, বেড়াতে যাবো এর বাসায় ওর বাসায়, বাট আজকে রাতটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী বর্ষার আগে সারা দেশে আরও 53,000 গৃহহীন পরিবার পাচ্ছেন নতুন বাড়ি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ 2 প্রকল্পের অধীনে দ্বিতীয় ধাপে বাড়িগুলো হস্তান্তর শুরু হবে জুন মাসে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ঘর নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে। জানিয়েছেন, ঘর হস্তান্তরে কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। শাহলি জয়ের প্রতিবেদন। তৈরি হচ্ছে ঘর, গৃহহীন মানুষ দেখছেন নতুন স্বপ্ন। বছরের শুরুতে 70,000 গৃহহীন মানুষের জন্য নতুন ঠিকানা হস্তান্তরের পর প্রস্তুতি চলছে দ্বিতীয় পর্যায়ে আরও 54,000 গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়ার। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনরা পাবে 2% জমির ওপর এসব সেমি পাকা বাড়ি। শুধু বাড়ি নয়, জমির দলিলও বুঝিয়ে দেওয়া হবে তাদের। এই গত 8ই ফেব্রুয়ারির পরে আমরা আরও বরাদ্দ দিয়েছি 53,434টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, যার নির্মাণ কাজ চলমান রয়েছে। এবং আগামী জুনের মাঝামাঝি সময়ের মধ্যে, অর্থাৎ বর্ষার মৌসুম আসার পূর্বেই, যাতে আমরা এই ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রী আবার উপকারভোগীকে বুঝিয়ে দিতে পারেন, সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্পের কাজে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির কথাও জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুশাসন হলো এই প্রকল্পে জিরো টলারেন্স। আপনারা যে ভিডিও কনফারেন্সে 3 তারিখ হলো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্যার একই কথা বলেছেন, মাঠ প্রশাসনের বার্তাটা দিয়েছে। এবং এইখানে কোনো টেন্ডার সিস্টেম নাই, কাজে আমাদের কর্মকর্তারা এর সাথে কাজটির সাথে সরাসরি সম্পৃক্ত। অবশ্যই এখানে কোনো রকম দুর্নীতি বা গাফিলতি সহ্য করা হবে না, এটা বারবার তাদেরকে বলা হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তৃতীয় পর্যায়ে এবছর বিজয় দিবসের আগে মুজিববর্ষ উপলক্ষে আরো 1 লাখ ভূমিহীন মানুষকে নতুন বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্প। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ একটা সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল ঈদ কার্ড। সময়ের সাথে বদলেছে ঈদ আয়োজনের নানা অনুষঙ্গ। এখন ঈদ কার্ডের প্রচলন একেবারেই কম। তবে সময়ের সেই স্রোতে প্রযুক্তি অনেককেই আবার কাছে এনেছে দূরে থাকা প্রিয়জনদের। বিস্তারিত মাসুদুল লাবুনির প্রতিবেদনে। খুশির বারতা নিয়ে আসে ঈদ। নতুন পোশাক, সেমাই পায়েসের মতো মুখরোচক খাবারের পাশাপাশি একটা সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের অন্যতম অনুষঙ্গ ছিল ঈদ কার্ড। নানা পংক্তিমালা আর ভালোবাসার অক্ষরে ভরপুর এসব ঐতিহ্যবাহী কার্ড বিলুপ্ত প্রায়। এখন সে জায়গা দখলে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বছর কয়েক আগেও এসব দোকানে ছিল ক্রেতা বিক্রেতার ভিড়ভাট্টার দৃশ্য। সে দৃশ্যপটে এখন আর নেই ক্রেতাদের আনাগোনা। তবুও দোকানিরা পসরা সাজিয়ে অপেক্ষা করেন ক্রেতার। ঠিক সাজিয়ে গুছিয়ে রাখেন ঐতিহ্যের ধারক ও বাহক এসব কার্ড। সময় ছিল যখন কার্ড ছাড়া, ঈদ কার্ড ছাড়া কাউকে শুভেচ্ছা বিনিময় করা যেত না। হ্যাঁ, আস্তে আস্তে যখন মোবাইলের যুগ আসছে, SMS এর মাধ্যমে, তারপরে মোবাইল, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে কমতে শুরু হয়েছিল। কাস্টমার খুবই সামান্য 2-1টা বিক্রি হচ্ছে। 70 বছর বয়সে এসেও এই নারী জানান, ছোটবেলার ঈদ ছিল অনেক আনন্দ মাখা। সময়ের সাথে বদলেছে ঈদ আয়োজন, তবে ছোটবেলার স্মৃতি আজও আবেগ আর ভালোবাসায় আঁকড়ে রাখে তাকে। গ্রামে বড় হয়েছে, ওখানে ঈদ করছি,
তারপর আব্বা আম্মা মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মানে খুব ভালো লাগছে। ঈদের দিন নতুন জামা পরা, মানে ঈদের দিন হইচই করা। এখন তো ছেলে মেয়ে সব বাইরে আছে, এখন একা একা ভালো লাগে না। তারপরে এই যে করোনার মধ্যে তো আত্মীয় স্বজন কেউ আসে না বাসায়। এক সময় ঈদ মানে ঈদের আগের রাতে মেহেদি দেয়া থেকে শুরু করেছিল নানা আয়োজন। সময়ের সাথে সাথে বদলেছে ঈদ উদযাপনের ধরন ধারণ, আর করোনা সেই ধরন ধারণে কিছুটা এনেছে ভাটার টান। অনেকের মতো তারও ঈদ উদযাপনে এসেছে পরিবর্তন। আধুনিকতার ছোঁয়ার সাথে প্রযুক্তি যুক্ত হওয়ায় ঈদ শুভেচ্ছা আর প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন অনলাইনে। ঈদ মোবারক। তোমাদের সবাইকে ঈদ মোবারক। তোমরা কি খাবা? সিমাই। অনেকেই আবার করোনা আর নানা ঝক্কি ঝামেলা পেছনে ফেলে ছোটেন বাড়ি আপনজনের সাথে ঈদ করতে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। দর্শকের ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।